সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আশিক মাহমুদ। ২৪ আগস্টের পালাবদলের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত বিষয় আওয়ামী লীগের পুনর্বাসন বা ফিরে আসা। রাজনৈতিক অঙ্গনে দলটির ফিরে আসা বা পুনর্বাসিত হওয়ার আশঙ্কা নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে একে অপরকে দোষারোপের রাজনীতি আছে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ যখন বলছেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, ঠিক তখনই সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের পোস্ট আওয়ামী লীগকে সেদিনই ব্যাক করা হয়েছে যখন ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। আর সাবেক উপদেষ্টা আসিফ নজরুল বলছেন আওয়ামী লীগ নয়, ব্যাক করেছে তাদের দম্ভ ও মিথ্যাচার। ৫ই আগস্টের পর যে দলের রাজনীতি অপ্রাসঙ্গিক হওয়ার কথা, কেন সেই আলোচনা এখনও প্রাসঙ্গিক, এমন প্রশ্ন আছে রাজনীতির আলাপে। আজকের সম্পাদকীয়র আলোচনা তাদের ফেরা না ফেরা এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আমাদের সাথে ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আল মামুন রাসেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আরও যুক্ত হবেন ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক G9। তিনি রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে একটু আটকে পড়েছেন, খুব দ্রুতই আমাদের সাথে যুক্ত হবেন বলে আমরা আশা করছি। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরু করতে চাই ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনাকে দিয়েই আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হবেন অল্প কিছুক্ষণের মধ্যে, আমরা আশা করছি। আমাদের রাজনীতির মহলে এখন একটি বড় আলোচনা, গত কয়েকদিন ধরে একটি আলোচনা শুরু হয়েছে, সেটি হচ্ছে পতিত আওয়ামী লীগের ফিরে আসা না আসা এই বিষয় নিয়ে। আমি যদি কোট করি যে আপনার জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, তিনি আওয়ামী লীগকে আর কখনো রাজনীতি করতে দেয়া হবে না এমন মন্তব্য করেছেন এক জায়গায়, তার নির্বাচনী এলাকায় খুব সম্ভবত। তার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন এক ফেসবুক পোস্টে যে লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্বের ইমান আবার ফেরত এসেছে, কিভাবে ফিরল সেই গল্পই বলবো আজ। এবং সেই কথা বলতে গিয়ে তিনি বলেছেন লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসন আনন্দ পেয়েছিল গত ১৭ বছরের মজলুমগণ। স্পষ্টতই তিনি এখানে জামাত এবং এনসিপিকে উদ্দেশ্য করেছেন। আপনি কি বলবেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য, এবং যারা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, এই গতকাল আমরা হয়তো একটা শুনেছি, সেটা হচ্ছে শেখ হাসিনা বলেছেন যে মাথা উঁচু করে উনি আবার ফিরবেন। হ্যাঁ, যেহেতু মাথা উঁচু করে ফিরবেন, তার মানে দাঁড়ালো উনি মাথা নিচু করে গিয়েছিলেন, এটা বোঝাচ্ছেন। এখন কথা হচ্ছে এই দম্ভটা কেন তাদের? এই দম্ভটার পেছনে মূল কারণ, এটার জন্য সরকারি দল বিরোধী দল দুইটাই দায়ী। এবং আমি মনে করি আওয়ামী লীগকে ফেরা খুব কঠিন হবে। কেন কঠিন হবে? কারণ আওয়ামী লীগের রাজনীতিটা শেখ হাসিনা নিজে নষ্ট করে দিয়েছেন। কীভাবে নষ্ট করেছেন? আপনি ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে আপনি যদি ইতিহাসটার দিকে তাকান, কখনো কিন্তু বাংলাদেশের প্রধানরা কখনো পালিয়ে যাননি। আপনারা জেল খেটেছেন। আপনি যেখানে এরশাদ গণ অভ্যুত্থানের পরে যখন পতন হয়েছে, কিন্তু পালিয়ে যান না, জেল খেটেছেন। পালিয়ে গিয়েছেন লক্ষণ সেন। হ্যাঁ, লক্ষণ গৌর গোবিন্দর এই সময় পিছনে দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন। কিন্তু এর পরবর্তীতে আমরা বর্তমান রিসেন্টলি যদি আমরা ইতিহাস দেখি, তাহলে দেখব শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। পালিয়ে যাওয়ার মাধ্যমে উনি ওনার রাজনীতিকে কবর রচনা করেছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে একটা মানুষ নৈতিক একটা ভিত্তি থাকতে হবে, তার সাপোর্টার আছে। আপনি দেখেছেন তার সাপোর্টাররা কিন্তু এখনো পর্যন্ত আছে, কিন্তু উনি যখন নিজে চলে গেলেন এবং কি দলের ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি সবাই কিন্তু এখন সেফ জোনে আছেন, কিন্তু সাধারণ কর্মীরা যখন ওনারা পালিয়ে যাওয়াটা দেখেছেন, তো ওনারা কিন্তু হতাশ হয়েছেন। এখন কথা হচ্ছে এই যে ফেরা না ফেরার বিষয়টা কেন আসছে, এটার জন্য আমি মনে করি সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আমাদের সরকারি দল। কেন আপনি যদি বলেন, প্রশ্ন করেন যে কেন সরকারি দল সবচেয়ে বেশি দায়ী? সরকারি দল সবচেয়ে বেশি দায়ী এজন্য, আপনি দেখেন এখনও পর্যন্ত শেখ হাসিনার নির্বাচনের পরে আমরা একটা ভয়েস শুনেছি, তিনি বলেছেন যে নির্বাচনের আগে বিএনপির এই স্থানীয় নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীরা হাত পা ধরেছে ভোটের জন্য, কিন্তু নির্বাচনের পরে তারা আমাদের সাথে বেইমানি করেছে। এবং কি আপনি আইনমন্ত্রী, আমাদের বর্তমানে যে আইনমন্ত্রী আছেন, তিনি একটা বক্তব্য আমরা ওনার শুনেছি, উনি বলেছে আমি যখন অ্যাটর্নি জেনারেল ছিলাম তখন জামাতের পক্ষ থেকে একটা রিট করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে, তখন আমি বাধা প্রদান করেছি। আমি বলেছি আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে, আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করতে দিই নাই। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিই নাই,
তারপর হচ্ছে পরবর্তীতে আমরা নির্বাচনের পরবর্তীতে আমরা দেখেছি অনেকগুলো অফিস খুলে দেওয়া হয়েছে, এবং কি যারা নির্বাচিত হয়েছে বিএনপির এমপি তারাই খুলে দিয়েছে। এখন কথা হচ্ছে আমরা যদি অতীতকে ভুলে যাই, আজকে যে বেগম জিয়া, যিনি এই যে আজকে বিএনপি এত জনপ্রিয় হওয়ার পেছনে 17-18 বছর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কিন্তু বেগম জিয়া, এবং কি তাকে আমি মনে করি উনি এবং শেখ হাসিনার বয়স কিন্তু কাছাকাছি, কিন্তু বেগম জিয়া চলে গেলেন কেন? ওনাকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। এবং আজকে বর্তমান প্রধানমন্ত্রীকে কি স্টিম রোলার ওনার উপর হয়েছে আমরা জানি। ওনার ভাই মারা গেছে, উনি কিন্তু দেখতে পারেন নাই, এবং ওনার মাকেও হয়তো এমন যদি জুলো অভ্যুত্থান না হতো ওনার মাকে উনি দেখতে পেতেন না। মানে 17-18 বছর বাধ্য হয়ে উনি দেশের বাইরে ছিলেন। তার মানে বিএনপি তো কম নির্যাতনের শিকার হয় নাই, কিন্তু এরপরেও যদি আপনি এই নির্যাতনটা ভুলে গিয়ে শুধুমাত্র ক্ষমতার স্বার্থে আপনি যখন এই মানে যারা পতিত স্বৈরা শাসক তাদেরকে যদি আপনি সেই সুযোগটা আবার দেন, আসার জন্য আপনি সুযোগ করে দেন, দেখেন আরো সুযোগ তৈরি হয়েছে যখন আপনি সংসদে দাঁড়িয়ে। এখানে আমার দু একটি প্রশ্ন আছে। একটি প্রশ্ন হচ্ছে যে সুযোগের কথা বলছেন, আমি কোট করলাম মাহফুজ আলমের থেকে, এই অন্তর্বর্তী সরকারের সময় তিনি উপদেষ্টা ছিলেন ছাত্রদের পক্ষ থেকে। তিনি বলছেন যে সেদিনই আওয়ামী লীগ ব্যাক করেছে যখন 24কে 71-এর মুখোমুখি করা হচ্ছে। এই কথা কিন্তু বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। আপনি যে কথা বলছিলেন যে বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট চেয়েছে, সমর্থন চেয়েছে, সেই একই অভিযোগ কিন্তু বিএনপি জামাতে ইসলামের বিপক্ষে করে, এনসিপির বিপক্ষে করে, বিশেষত জামাতে ইসলামের বিপক্ষে করে নির্বাচনের সময়। জামাতে ইসলাম আওয়ামী লীগের বিভিন্ন জায়গায়, এবং আমরা বিভিন্ন সংবাদ সংগ্রহ করার সময় দেখেছি যে আমাদের অনেক নেতা বিভিন্ন জায়গায় এই মন্তব্যটি করেছেন যে যদি তাদেরকে নির্বাচিত করা হয় তাহলে তাদের উপরে যেই মামলাদেরকে সহযোগিতা করা হবে। একই দোষে তো মানে বিরোধী দল তো জামাতের যে কয়েকটা হয়তো আপনি বিচ্ছিন্ন কয়েকটা দেখতে পাবেন, কিন্তু এভাবে সরাসরি আইনমন্ত্রীর মতো ব্যক্তি, এরপরে যখন শেখ হাসিনা যখন অ্যাডমিটেড কোন কনফিউশনাল স্টেটমেন্ট দিয়েছেন, জামাতের কথা কিন্তু উনি বলেননি। এবং কি জামাতের যে আসনগুলো আপনি দেখেন, জামাতের যে আসনগুলো জামাত পেয়েছে, আপনি যদি তাকান এই আসনগুলো কিন্তু জামাতের ভিত তার আগ থেকে ভালো ছিল। এই যে বর্ডার কেন্দ্রিক যে যশোর আপনার খুলনা অঞ্চলে যে 32টা আসনের মধ্যে 28টা আসন পেয়েছে, এখানে কিন্তু জামাতের সবসময় কিন্তু সেকেন্ড পজিশনে জামাত অবস্থা ছিল। কিন্তু আপনি দেখেন, আপনি সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস কি জানেন? যে প্রধানমন্ত্রী, আমরা তো দুইটা রাষ্ট্রের, একটা সরকারের দুইটা বড় স্তম্ভ থাকে, একটা হচ্ছে রাষ্ট্রপতি আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী। মানে আওয়ামী লীগের যে রাষ্ট্রপতি, সে রাষ্ট্রপতি এখনো পর্যন্ত এই সরকার রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি মানে সবচেয়ে বড় সৌভাগ্যবান। যিনি ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতি ছিলেন, এবং নতুন সরকারের গণ অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের রাষ্ট্রপতি উনি। এবং এই যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে বলেছিলেন যে জিয়াউর রহমান সাহেব ওনার মাধ্যমে গণতন্ত্র হত্যা হয়েছে, হ্যাঁ, জিয়াউর রহমান সাহেবকে বলেছে, সে রাষ্ট্রপতি এখনো পর্যন্ত অবস্থান করছে। এবং কি যে স্পিকার ছিলেন, স্পিকার মাত্র 2 দিনের ব্যবধানে ওনার জামিনটা হয়েছে। তার মানে একটা গণহত্যাকারী একটা দল একটা গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার পরবর্তীতে তারা যে এভাবে দম্ভ করে চলছে। এখন আপনি দেখেন, আপনি যে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি সাপোর্ট দিচ্ছে, অর্থনৈতিকভাবে সাপোর্ট দিচ্ছে অ্যাসালাম গ্রুপ, সেই অ্যাসালাম গ্রুপকে আপনি যে ব্যাংকের যে অধ্যাদেশের মাধ্যমে আপনি 5% দিয়ে, যারা 2.25 লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন, তাদেরকে মাত্র আপনি 5% টাকার বিনিময়ে ব্যাংক চোরকে আবার ব্যাংকে মালিকানা আপনি ফিরিয়ে দিচ্ছেন। তার মানে কি, আপনি যে যারা অর্থনৈতিকভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, এবং কি যে সাংবাদিকগুলো, আপনি জানেন রুয়ামবাগ ট্রাইব্যুনালের যে পরবর্তী যে বিচার হয়েছে, এমন কিছু সাংবাদিকেরও বিচার হয়েছে যে সাংবাদিকরা তো গুলি করে কাউকে সহযোগিতা করে না, সাংবাদিকরা তার লেখনীর মাধ্যমে স্বৈরশাসক হওয়ার জন্য সহযোগিতা করে। অনেক সাংবাদিকও আছে যারা স্বৈরশাসককে সহযোগিতা করেছে, কিন্তু তারা বহাল তবিয়তে এখনো পর্যন্ত আছে। তার মানে তারা যদি এখন থাকতে পারে, তাদের মাথার মধ্যে সেট হয়ে যাবে, তাহলে নতুন করে স্বৈরশাসক হওয়ার জন্য তারাও আবার কার্যক্রম শুরু করে দিবে, কারণ তারা জানে তারা কখনো বিচার আওতা আসবে না। কিন্তু আমরা সেই মেনশনেবল কোনো কিছু আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই। যারা এই 17-18 বছর ফ্যাসিজমকে, একটা 17-18 বছর তৈরি এমনি তো তৈরি হয়নি। এটার পিছনে অর্থনৈতিক শক্তি ছিল, এটার পিছনে মিডিয়া শক্তি ছিল, চারপাশ থেকে এটার পিছনে শক্তি ছিল। সেই শক্তিগুলোকে যদি আপনি শাস্তির আওতা না নিয়ে আসতে পারেন, শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি এই ফাঁসির অর্ডার দিবেন, বিচার করবেন, কয়েকজনে বিচার করবেন, তাহলে কিন্তু নতুন করে আবার ফেসিজম তৈরি হবে। এখন ব্যাপার হচ্ছে ফেসিজম হওয়ার জন্য আমাদের সরকার কেন সবচেয়ে মূল দায়ী হচ্ছে? দেখেন, যখন একটা সরকার গঠন হলো, শপথ হলো, প্রথম দিন থেকে আমরা দ্বান্দ্বিক বস্তুবাদের দিকে ফিরে গিয়েছি। আমরা যদি আমাদের এই বর্তমান সরকার পারতো এই যে দ্বন্দ্বটা তৈরি না করতে। দেখেন, আপনি যখন ভাই দ্বন্দ্ব হয়, তখন তৃতীয় পক্ষ শক্তিটার সুযোগ কাজে লাগায়। আপনি যখন সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে আপনি গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যে ছাত্ররা এবং বিরোধী দল এখন বর্তমান জামাত,
তাদের সাথে সরকারের যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে কোথা থেকে শুরু হয়েছে? জুলাই সনদ থেকে শুরু হয়েছে। সরকার পারত, সরকার এই জুলাইয়ের অর্ডারের মাধ্যমে যে দুইটা শপথ গ্রহণ করত, গণপরিষদ, আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আপনি সংবিধান সংস্কার যেটা আপনি সেটার জন্য পরিশোধ করতেন, হয়তো আপনি সব পরিবর্তন না করতেন, আপনি যদি কিছুও পরিবর্তন করতেন তাহলে মানুষ একটা আশ্বস্ত হতো। কিন্তু আমরা সেটা দেখি না। আমরা দেখেছি ওনারা প্রথম দিনেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদের শপথটা ওনারা গ্রহণ করেন নাই। কারণ এবার ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা কিন্তু বারবার বলেছে যে সাময়িক অসুবিধার জন্য আমরা ক্ষমা চাচ্ছি, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, যে বারবার ফেসিজম কেন তৈরি হয়, এটার জন্যই কিন্তু ছাত্ররা জীবন দিয়েছে, যে রাষ্ট্র সংস্কারটা করতে চায়। এই সংস্কারটার মূল কারণ হচ্ছে আমাদের ক্ষমতার মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স নেই, আমাদের ক্ষমতার ভারসাম্য নেই। এই জন্য কিন্তু বারবার আজকে দেখেন, আজকে সবচেয়ে ভয়ঙ্কর একটা বিচার বিভাগ আজকে বাংলাদেশের ইতিহাসে, এটা মানে মানুষ হয়তো ধারণা নেই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের যে সচিবালয়, সেই সচিবালয় আজকে সচিবালয়কে রহিত করা হয়েছে। মানে সচিবালয় বাতিল হয়ে যারা আছে তারা আবার নির্বাহী বিভাগ। দেখেন আমাদের এই আমরা অনেকেই হয়তো সাধারণ মানুষ সচিবালয় বিষয় জানে না যে সুপ্রিম কোর্টের সচিবালয় এটি কি। সুপ্রিম কোর্টের আমাদের বিচার এতদিন পর্যন্ত 2007 সালে আমাদের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়েছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার পরেও আমাদের বিচার বিভাগটা স্বাধীন হয় না, কারণ বিচার বিভাগটা নির্বাহী বিভাগের অধীনে ছিল। এই আপনি কাগজে কলমে আলাদা হয়েছে, কিন্তু এক্সিকিউটিভলি কিন্তু হয়নি, কারণ আমাদের যে আইনমন্ত্রী তিনি পরিচালনা করতেন। কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশ দিয়েছেন, সেই অধ্যাদেশের মাধ্যমে ওনারা এটাকে আলাদা করার জন্য সচিবালয়টা অধ্যাদেশ করেছেন, সচিবালয় প্রতিষ্ঠা করে জনবল নিয়োগ করেছেন। সেই প্রতিষ্ঠিত সচিবালয় যেটা বিএনপির 31 দফা ছিল, বেগম জিয়া 2030 ভিশনের মধ্যে ছিল, এবং বিএনপি 7 দিন আগে যে ম্যানিফেস্টো দিয়েছিল, সেই ম্যানিফেস্টোতে ওনারা বলেছেন, যেহেতু সচিবালয় প্রতিষ্ঠা হয়েছেন, ওনারা বলছেন সচিবালয়টা শক্তিশালী করবেন। কিন্তু শক্তিশালী তো দূরের কথা, ওনারা এটাকে বাতিল করে দিলেন। বাতিল করার মাধ্যমে এই যে বিচার বিভাগে আপনি দেখেন আমাদের অধস্তন আদালতগুলো নিয়ন্ত্রণ হতো হচ্ছে ওই প্রসঙ্গে যাব এই সুপ্রিম কোর্টের মাধ্যমে, আর এখন আমাদের অধস্তন আদালতগুলো নিয়ন্ত্রণ হবে আবার সে নির্বাহী বিভাগের। যে আমরা ওই প্রসঙ্গে যাব। আমার খুব স্পেসিফিক একটা প্রশ্ন ছিল, যে অভিযোগটা মাহফুজ আলমের পক্ষ থেকে করা হয়েছে তার ফেসবুক পেজের মাধ্যমে, তার স্ট্যাটাসের মধ্য দিয়ে, যে 24কে যেদিন 71-এর মুখোমুখি করা হলো, তার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ব্যাক করা হয়েছে। এই বিষয়ে আপনার যদি স্পেসিফিকলি এই বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন, দুটো অংশ দিয়েছেন। একটা অংশ হচ্ছে 24কে 71 মুখোমুখি করা হয়েছে, আরেকটা হচ্ছে ভাগাভাগির একটা নির্বাচন নাকি হয়েছে। তাহলে উনি যদি আমি স্ট্যাটাসে পড়েছি ভাগাভাগি নির্বাচনের দুইটা বিষয় নিয়ে আসছেন, ওনার স্ট্যাটাসে দুইটা বিষয়, একটা হচ্ছে 24কে 71-এর দাঁড় করানো হয়েছে, আরেকটা হচ্ছে এই সরকারটা ভাগাভাগি নির্বাচন করেছেন। দেখেন এখন কথা হচ্ছে, আপনি 24কে 71 মুখোমুখি কে করেছে? 71 বারবার বলা হয়েছে বিরোধী দল থেকে এবং যারা সবাই থেকে বলা হয়েছে 24 হচ্ছে আমাদের 71-এর ধারাবাহিকতা। আমরা কখনো 71 এটা আমাদের দেশ তৈরি হয়েছে, 24 তো আমাদের দেশ তৈরি হয়নি। 24 হচ্ছে আমরা দেশকে সংস্কার করতে যাচ্ছি, কিন্তু 24কে 71 মুখোমুখি কখনো দাঁড় করানো হয় নাই। যারা বলেছেন, এখন কথা হচ্ছে উনি যে বললেন, উনি বারবার অভিযোগ দিলেন ভাগাভাগি নির্বাচন করেছেন। আপনি দেখেন খুব সম্ভবত এই প্রসঙ্গে বলেছেন যে যেভাবে করে সংবিধান বাতিল করে দেওয়ার কথা বলা হয়েছে, যেভাবে করে নতুন সংবিধান তৈরি করার কথা বলেছে, নানান প্রসঙ্গে হচ্ছে বর্তমান যে বিরোধী দল একত্র জোটের পক্ষ থেকে, এনসিপি এবং জামাতের পক্ষ থেকে যেসব বক্তব্য এসেছে, সেই প্রাসঙ্গিকতায় উনি হয়তো এই মন্তব্যটি করেছেন যে 71কে আন্ডারমাইন করার চেষ্টা করা হয়েছে 24-এর মধ্য দিয়ে। না, আপনার হচ্ছে জামাতের মূল ছিল, জামাত কিন্তু বারবার বলেছিলেন যে এবার জুলাই সনদের যে গণভোটটা আগে হওয়ার জন্য জামাত বারবার বলেছেন। কারণ জামাত 1951 আমাদের বাংলাদেশের ইতিহাসে দুইবার গণঅভ্যুত্থান হয়েছে। একটা হচ্ছে স্বাধীনতার পরবর্তীতে, একটা হচ্ছে 91 গণঅভ্যুত্থান, দুইবারই কিন্তু বিএনপি ক্ষমতা আসছে। তখন 91-এর পরবর্তীতে কিন্তু 3 জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখা 7টা কলাম ছিল। তার মধ্যে একটা কলাম ছিল হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা, কিছু শর্ত ছিল, তত্ত্বাবধায়ক সরকার শর্ত ছিল, কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর সেটা অস্বীকার করা হয়েছে। এবার গণ অভ্যুত্থানের পরবর্তীতেও ওনারা বলেছে ওনারা শুধু নির্বাচনের জন্য ওনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এটা করেছেন, সেটা করেছেন। তার মানে ওনাদের ইতিহাস তো জামাতে জানে। এই জন্য জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে গণভোটটা আগে হওয়ার জন্য, কারণ গণভোট যদি একই দিনে, এনসিপিও বলেছে গণভোটটা একই দিনে হোক, তো জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে গণভোটটা আগে হওয়ার জন্য। কারণ জামাত জানে যে বিএনপি ক্ষমতা আসলে আবার সে 91 যেভাবে অস্বীকার করেছে, তত্ত্বাবধায়ক সরকারটা অস্বীকার করেছে, এটা করবে। এই জন্য জামাতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা
আগে গণভোটটা করে বাস্তবায়ন, সব সংস্কারগুলো আগে বাস্তবায়ন করার জন্য বারবার বলা হয়েছে, কিন্তু না, আমরা তো সেটা ফলাফল দেখেছি। সরকারের নীতি নির্ধারণী এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার পক্ষ থেকে কিন্তু এখনো বলা হচ্ছে যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে উইথ নোট অফ ডিসেন্ট, যেগুলো বিএনপির বলে আসছে। অক্ষরে অক্ষরে আমি এটা আমরা এই বিষয়ে আসবো, আমরা এই বিষয়ে আসবো, একটা পয়েন্ট না এই বিষয়ে স্পেসিফিক এই বিষয়ে অক্ষরে আসবো। শেষ, অক্ষর অক্ষরে পালন করবেন। অক্ষর আপনার তো সুপ্রিম কোর্টের সচিবালয়ে তো আপনার নোট অফ ডিসেন্ট ছিল না আপনার, তো তাহলে আপনি তো আজকে বাতিল করে দিলেন, তো তাহলে আপনি অক্ষর অক্ষরে পালন না, করলেন সেই কোথায়? বাতিল মর্নিং শোজ দ্য ডে। এই বিষয়ে আমরা আসবো। একই প্রশ্ন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর শাকাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক G9। ডক্টর শাকাত হোসেন শান্ত, আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা জানতে পেরেছিলাম আপনি ট্রাফিক জ্যামের কারণে একটু আটকে পড়েছিলেন। আমরা একটা আলোচনায় ছিলাম, যে এই আলোচনাটা গত 2-1 দিন ধরেই প্রাসঙ্গিকভাবে বাংলাদেশের রাজনীতিতে আলোচনা হচ্ছে, যে যেখানে আওয়ামী লীগের আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না এমন বক্তব্য দিচ্ছেন হাসান আব্দুল্লাহ, সেই তাদেরই সঙ্গী এক সময়ের ছাত্রদের পক্ষ থেকে হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম, তার একটা ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে আওয়ামী লীগকে সেদিনই ব্যাক করা হয়েছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড়া করানো হয়েছে। আপনি এই বিষয়ে কি বলবেন? যদি আপনি শুনছিলেন ব্যারিস্টার রাসেলের কথা, যদি জুলাই সনদের কেউ এখানে একটু ইনক্লুড করতে চান আপনি করতে পারেন। জি জি, আপনাকে ধন্যবাদ। আর ব্যারিস্টার রাসেল সহ যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আমার একটু দেরি হয়েছে, আমি তারপরও পথে অনলাইনে ব্যারিস্টার রাসেলের বক্তব্য শুনতে শুনতে এসেছি, ফলে উনি কী বলেছেন আমি শুনেছি, সেটা আমার জানা আছে। মাহফুজ আলম এমনি একটু স্বভাবসুলভভাবেই তিনি একটু স্পষ্টবাদী এবং খানিকটা সরল, প্যাঁচঘুচ রেখে কথা বলেন না। এই চরিত্র তার মধ্যে আগেও ছিল। আপনি দেখবেন যে সে যখন উপদেষ্টা ছিল, মানে যে কোনো সময় তার চলে যেতে হতে পারে, বা বিভিন্ন পদ টদ সব কিছু কীভাবে ভাগ করে নিয়েছে, চাপ রয়েছে, এসব কথা কিন্তু বলতো। এবং তখনও মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের জন্য জামায়াতের বিভিন্ন বিষয়ে সমালোচনা সে করতো, এবং তার স্ট্যাটাসের প্রেক্ষিতে জামায়াত কিন্তু স্টেটমেন্টও করেছে অফিসিয়ালি, এরকম ঘটনা ঘটেছে। সুতরাং এইবারের এটার মধ্যে মাহফুজ আলম যে কথাগুলো বলেছে তার বেশিরভাগই ভ্যালিড, এবং এই আলোচনাটা আছে আগে থেকেই। কিন্তু যেভাবে বলেছে যে আওয়ামী লীগ ব্যাক করেছে, এটা একটা সিম্বলিক কথা বলেছে। এটা নিয়ে আবার যদি কেউ উল্লসিত হয় যে আওয়ামী লীগ ব্যাক করছে, বা কেউ আতঙ্কগ্রস্ত হয়ে যায় যে আরে তাহলে সত্যি সত্যি কি আওয়ামী লীগ ব্যাক করেছে বা করছে, এইটা বলছে যে আওয়ামী লীগের রাজনীতিকে, বা তাদের যে ফ্যাসিবাদের মাধ্যমে পতনের পরে আবার আওয়ামী লীগ নাম নিয়ে তারা যে রাজনীতি করবে, তার যে কবর রচনা হয়েছিল, সেই কবরটা রচনা পুরোপুরি করতে পারেনি। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় জামায়াত এবং এনসিপির যে বাড়াবাড়ি, তাদের যে মপতন্ত্র, তাদের যে নিজেদের যে সব কিছুকে দখলে নেবার যে চেষ্টা, এবং 71 এবং 24কে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে 72-এর সংবিধানকে ফেলে দেওয়ার নাম করে 71কে মুছে ফেলার চেষ্টা, এই সব কারণগুলো সামনে এনেছেন। এবং এক পর্যায়ে কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের বিএনপি এবং জামায়াতের সঙ্গে দুই কুল রক্ষা করার পলিসিতে যেতে হয়েছে, এবং যেটাকে বলছেন নির্বাচনের সময়ও বাটোয়ারার নির্বাচন, সেই সব হয়েছে, এই সব অভিযোগ এনেছেন, এবং তার বেশিরভাগ কথা সেটা সত্য। এখন এই সত্যটার তার এই অভিযোগের একরকম সমালোচনা আছে যা বলেছেন, পাশাপাশি এটাও তো আবার অনুধাবন করতে হবে যে উপদেষ্টা থাকা অবস্থায় কিছু কথা বললেও তা নিয়ে সমালোচনা হয়েছে তার স্ট্যাটাস বা বক্তব্য নিয়ে, কিন্তু তখন তার বক্তব্য, তার অবস্থান, প্রতিবাদ এতটা জোরালো ছিল না যেটা এখন তিনি যেটা করলেন। এই কথাগুলো সবই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের বক্তব্য, যে সময়ে তিনি উপদেষ্টা ছিলেন। তার সব কথাই, বেশিরভাগ কথাই আমার কাছে গ্রহণযোগ্য এবং সত্য মনে হয়, কিন্তু তাকে আমরা আরও বেশি সাধুবাদ দিতে পারতাম যদি এই কথাগুলো তখন বলে তিনি পদত্যাগ করতেন, যে আকাঙ্ক্ষা নিয়ে উপদেষ্টা হয়েছিলাম সেটা আমি পারলাম না। আর যারা আওয়ামী লীগকে নিয়ে যারা উল্লসিত হচ্ছেন বা বেশি আতঙ্কিত হচ্ছেন যে আওয়ামী লীগের ব্যাক করা নিয়ে, এইটা সিম্বলিক অর্থে ওইটা বলেছেন যে আওয়ামী লীগকে যেইভাবে একেবারে কবর রচনা করা যেত সেটা পারি নাই, ফলে আওয়ামী লীগের একটা এক্সিস্টেন্সই এইভাবে এস্টাবলিশড হচ্ছে যে আওয়ামী লীগের যে অনাচার, তাদের অন্যায়, সেটা মানুষ ভুলতে বসেছে।
এই এনসিপি জামায়াত এবং সরকারের তাদের নিজেদের মধ্যে যেমন বাস চলছে, একে অপরকে কিভাবে ঘায়েল করা যায়, দোষারোপ করা, সেই প্রতিযোগিতা চলছে সেই জন্য। কিন্তু বাস্তবতা হলো এই দেশে আওয়ামী লীগের ফেরাটা অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো ইকুয়েশনের উপর নির্ভর করবে। সাম্প্রতিককালে যদিও শেখ হাসিনা ইন্ডিয়ান কিছু গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং বলেছেন যে মাথা উঁচু করে অচিরেই দেশে ফিরবেন তিনি। এই অচিরেইটা তার জীবদ্দশায় হবে কিনা সেই প্রশ্ন অনেকে করছে। কারণ হচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত হয়ে পলাতক এবং গণহত্যাকারী, সেই গণহত্যাকারীদের তাদের বিচারের প্রক্রিয়া চলছে। যদি বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি করা যায় যে 24-এর মতোই আরেকটা পাল্টা গণঅভ্যুত্থান আওয়ামী লীগ করাতে সক্ষম করে এই সরকারকে ফেলে দিয়ে তারা ওই 24-এ যেরকম নতুন করে শুরু হয়েছে সেরকম করবেন, তাহলেই কেবল আওয়ামী লীগের পক্ষে মাথা উঁচু করে বা এইভাবে যেভাবে ফিরতে চান ফেরা সম্ভব। আদারওয়াইজ শেখ হাসিনা সহ তার শীর্ষ নেতৃত্ব, তার পরিবারের সদস্য, তাদের বেশিরভাগই গণহত্যা, লুটপাট নানান কারণে কনভিক্টেড হচ্ছে, তারা বিদেশে পলাতক, তাদের এইভাবে বিদেশেই থাকতে হবে এবং দেশে আসলে তাদের বিচারের মুখোমুখি হতে হবে, জেলে যেতে হবে। আগামী নির্বাচনে তাদেরকে যদি কোনো না কোনো প্রক্রিয়ায় নির্বাচনে অংশ নিতে হয়, দলের উপর নিষেধাজ্ঞা উঠাতে হয়, জাতীয় সংসদে এটা আইন হয়ে গেছে, অধ্যাদেশটা কিন্তু আইন হয়ে গেছে, সেই আইন তুলতে হলে সরকারের 2/3 মেজরিটি আছে, তারা চাইলে পারবে যে কোনো সময়, কিন্তু করবে কিনা বা কেন করবে সেই রকম প্রেক্ষাপটও লাগবে। এবং আওয়ামী লীগের যে অনুতপ্ত হওয়া দল হিসেবে, যারা অপরাধী তাদের বিচার হওয়া, এইসব হলেই কেবলমাত্র কখনো যদি রাজনৈতিকভাবে সব দল মিলে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির একমত হয় যে আওয়ামী লীগের এই রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায়, তখন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ফলে এখানে এই যে আইন তুলে নেওয়ার একটা প্রশ্ন আছে, মানে এইটাকে জাতীয় সংসদের মাধ্যমেই ওই আইনকে আবার রহিত করতে হবে, তাহলে সেই তাদের ফিরে আসাটা তো সহজ না। আর এর আগে যদি তারা অ্যানার্কি তৈরি করার চেষ্টা করে, নিষিদ্ধ দল হিসেবে তারা গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি হবে। সেই ক্ষেত্রে যদি তারা এই সমঝোতার বাইরে তাদের যারা দোষী তাদের বিচারটা মেনে নিয়ে তারা অনুতপ্ত হয়ে যদি ক্ষমা প্রার্থনা করে আইনানুগভাবে রাজনীতিতে ফিরতে চায়, তাহলে এক প্রেক্ষাপট। সেটা না হলে এই দেশে যদি তারা এইরকম এনার্কি তৈরি করে আবার পরিস্থিতি তৈরি করতে চায়, আসতে চায়, তখন দেখবেন আবার এই বিএনপি জামায়াত এনসিপি কিন্তু আবার আওয়ামী লীগের বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ হবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটি হচ্ছে যে আমাদের আজকের অনুষ্ঠানের আমরা নাম দিয়েছি তাদের ফেরা না ফেরা, যেখানে মানে 24-এর 5ই আগস্টের পরে আওয়ামী লীগের রাজনীতি অপ্রাসঙ্গিক হওয়ার কথা বলা হচ্ছিল সকল রাজনৈতিক মহল থেকে, সেখানে এখনও এই আলোচনাটা যে প্রাসঙ্গিক সেই দায়টা আসলে কার? কারণ আমি ব্যারিস্টার রাসেলের কথা শুনছিলাম, তিনি এটি বর্তমান সরকারি দলের উপরেই দায়টি দিতে চান। আপনার কথা আমরা শুনছিলাম যে 24 এবং 71কে মুখোমুখি করে দেয়া, আসলে এই দায়টি কার? কারণ আমরা তো আসলেই তো এদেশে এখনও আওয়ামী লীগের ফেরা না ফেরা এই প্রাসঙ্গিক আলোচনাটা রয়ে গেছে রাজনৈতিক মহলে। আসলে এই দায়টা কম বেশি সকল পক্ষের। রাসেলের রাজনৈতিক ভিউজ থেকে সে এক পক্ষের উপর দায় দিতে পারে সরকার। আমি শেষ করি, আপনার কথা শুনেছি আমি। এক পক্ষের উপর দায় দিতে পারে, বেসিক্যালি এই দায়টা সকল পক্ষের। কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশনের নামে এই বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতাকে উস্কে দিয়ে জুলাই সনদে একরকম করে নোট অফ ডিসেন্ট সহ রেখে আবার গণভোটে বিএনপিকে ইগনোর করে, তাদের নোট অফ ডিসেন্টকে ইগনোর করে সব নিয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দিল রাজনৈতিক শক্তিগুলোকে, এই ভুলটা তারা করেছে। দ্বিতীয় হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপি এবং জামায়াত বিভিন্ন ক্ষেত্রে যে মপতন্ত্র কায়েম করেছিল, প্রথম আলো, ডেইলি স্টার বলেন, উদীচী বলেন, আপনার এইখানে প্রধান উপদেষ্টার বাসার সামনে যে অবস্থান নিষিদ্ধ থাকার পরে যাওয়া বলেন, শাহবাগ চত্বরে নানান রকমের অবরোধ তৈরি করা বলেন, সারা দেশে যে একটা পরিস্থিতি তৈরি করেছিল সেটাকে শান্তিপূর্ণভাবে সমাধান করতে সরকার ব্যর্থ হয়েছে। উল্টা সমাধান না, শুধু এদেরকে উস্কে দিয়েছে সরকার। সেটাও মাহফুজ আলম কিন্তু লিখেছেন যে সরকারের
প্রশ্রয় অথবা উস্কানি সেখানে কতটা ছিল। এখন এই সব নিয়ে সেই সরকারের দায় আছে। বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি সহ অন্য ডান বাম সকল রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছিল, জীবন বাজি রেখে মাঠে নেমেছে, 16 বছর ধরে গুমখুনের শিকার হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, গণঅভ্যুত্থানে হত্যার শিকার হয়েছে, আহত হয়েছে, সেই শক্তিগুলো একমত হয়ে এক জায়গায় সে রাজনৈতিক সমঝোতা আসতে পারলো না। সুতরাং এই দায়টাও তাদের সবার। সেই কারণে আওয়ামী লীগের এই বিষয়টা হয়েছে। দ্বিতীয় হলো গিয়া, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধের যে চেষ্টা এবং যে আন্দোলন, যে দাবিটা, সেটা ছিল একটা ভুল সিদ্ধান্ত। কারণ নির্বাহী আদেশে এইভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এইটা কোনোভাবে কারোর জন্য ভালো না। এর আগে জামায়াতকে যে নিষিদ্ধ করা হয়েছিল সেটা ঠিক হয়নি, তার প্রতিবাদ আমরা করেছি। তাহলে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হবে নির্বাহী আদেশে, সেটাও ন্যায়সঙ্গত হতো না। আদালতের মাধ্যমে বিচারের রায়ে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় দোষী প্রমাণিত হয়ে, তাহলে সেটা এক বিষয়। এরপর হলো গিয়ে সে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু এটা নিয়ে দোদুল্যমানতা আছে। কারণ হলো বাংলাদেশে আপনার আওয়ামী লীগ গণহত্যাকারী, পরাজিত, ফ্যাসিস্ট এবং রাজনৈতিক দল হিসেবে অপ্রাসঙ্গিক হলেও তাদের বহু কর্মী সমর্থক আছে। 71-এর পরে জামায়াতের মতো ছোট একটা দল ওই সময়ের বিবেচনায় তাদেরও পরাজিত শক্তি হিসেবে গোটাটা নিষিদ্ধ করে সব বিচারের আওতায় আনা যেত, কিন্তু তাদেরও সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। জিয়াউর রহমান এসে তাদেরও রাজনীতির সুযোগ দিয়েছেন, কারণ একটা রাজনৈতিক শক্তিকে মূল ফ্লোর বাইরে রেখে এইভাবে দেশ এগোতে পারে না ঐক্যবদ্ধতায়। সেইখানে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু নির্দোষ আওয়ামী লীগের সাপোর্টার যারা, তাদের আপনার তাদের কোথায়, স্পেসটা কোথায়? তাদেরকে হয় আপনার রাজনীতি করার সুযোগ দিতে হবে তাদের আদর্শ মতো, অথবা অন্য দলগুলো আদর্শিকভাবে তাদের কাছে টানতে পারে কিনা সেটা লাগবে। এদেরকে আপনি রাজনীতির বাইরে রেখে তো এগুতে পারবেন না। এই পলিসিটা খুব গবেষণামূলকভাবে আলাপ আলোচনা করে সমঝোতার ভিত্তিতে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল, সেটিও এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, ইন্টারিম গভর্নমেন্ট সবাই নিতে ব্যর্থ হয়েছে। এখন ভবিষ্যতে কি করবে সেই সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে ধন্যবাদ। বেশ রাসেল, আপনার কাছে আসতে চাই। একটি আলোচনা আছে যে আওয়ামী লীগকে ফেরাতে এখন ইস্যু তৈরি করা হচ্ছে টিকা সংক্রান্ত জটিলতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি বিষয়ক এই বিষয়, এগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে মানে এটার এই দোষে দুষ্ট করে আওয়ামী লীগের যেই কর্মকাণ্ড গত 17-18 বছরে, সেই কর্মকাণ্ডকে ছোট করে দেখানোর একটা চেষ্টা করা হচ্ছে এবং এর মধ্যে তাকে ফিরে আনার চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু আরেকটি আলোচনাও আছে, একই সাথে আরেকটি আলোচনাও আছে যে আওয়ামী লীগ বিগত যেই জাতীয় নির্বাচনটা আমরা দেখলাম, সেই জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের একটি অংশ বিএনপিকে সমর্থন দিয়েছে, তারা জামাতকে সমর্থন দেয়নি। সেই আসন্ন যে স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে যেন সেই সমর্থনটি আবারও বিএনপি না পায়, সেই জন্য হচ্ছে যে এক ধরনের প্রক্রিয়ার অংশ হিসাবে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা। এই আওয়ামী লীগের পক্ষে জামাতের এক ধরনের প্রচারণা রয়েছে যে যাদেরকে তোমরা সমর্থন দিয়েছো জাতীয় নির্বাচনে, তারা তোমাদের পক্ষে এসে দাঁড়ায়নি, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই প্রচারণাটিও চালানো হচ্ছে। আপনি এই বিষয়ে কি বলবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে, আপনি আওয়ামী লীগকে এখন ফেরাইলে সুযোগটা কে করতে পারবে? সরকারি দল করতে পারবে। বিরোধী দলের তো সুযোগ নেই। বিরোধী দলের কি আপনি তাদেরকে ফেরাবেন কিভাবে? যে প্রক্রিয়া ফেরাবেন, ধরেন হচ্ছে সরকারি দলের, আমি আপনাকে শুরুতে বলেছি সরকারি দলের এই দায়িত্বটা হচ্ছে সবচেয়ে বেশি। আমি কিন্তু প্রথমে আপনাকে বলেছি যে আওয়ামী লীগকে ফেরা না ফেরার যে প্রাসঙ্গিকতা, এটার জন্য সরকারি দল এবং বিরোধী দল উভয় দায়ী, কিন্তু সবচেয়ে বেশি দায়ী সরকারি দল। আমি কেন সরকারি দল সবচেয়ে বেশি দায়ী আপনাকে বলেছি, কারণ সরকারি দলই পারে। এই দেখেন, আপনি বললাম স্পিকার মাত্র 2 দিনের ব্যবধানে, উনি তো হচ্ছে সুপিরিয়র লাইবিলিটি হিসাবে, উনি তো লাইবিলিটিতে যুক্ত, 2 দিনের ব্যবধানে ওনার জামিনটা হয়ে গিয়েছে। যে রাষ্ট্রপতি, সে রাষ্ট্রপতি এখনো পর্যন্ত বিদ্যমান আছে। সে রাষ্ট্রপতি, আগে আমরা সাংবিধানিক শূন্যতা হবে, সাংবিধানিক যেহেতু আমাদের স্পিকার নেই, তাহলে কার কাছে উনি পদত্যাগ করবেন, সে একটা বিষয় ছিল। কিন্তু এখন তো স্পিকারও আছে, সব কিছু আছে। এরপর ওই যে ফ্যাসিস্ট সরকার, সে রাষ্ট্রপতিকে আমরা এখনো পর্যন্ত রেখে দিলাম। তাহলে এই মানে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। এখন কথা হচ্ছে, দেখেন এবারের এই সরকারের সবচেয়ে শেষ করতে হবে এই সরকারের, দেখেন আপনি ওনারা জুলাই সনদ বারবার বলে যে ওনারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। আমি মনে করি ওনারা এখন বর্তমান যে অবস্থা আছে, জুলাই সনদ তো পরের বিষয়। ওনারা ওনাদের 31 দফা,
ওনাদের যে ম্যানিফেস্টো দিয়েছেন সেই ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারবেন না। কারণ ওনাদের 31 দফার প্রথম দফা ছিল হচ্ছে সংবিধান সংস্কার পরিশোধ করবেন ওনারা, সেটাই ওনারা ভায়োলেশন করেছেন। ওনাদের 31 দফায় এবং ম্যানিফেস্টোতে বলেছেন ওনারা কখনো মৃত্যুজনিত কারণ ছাড়া কোথাও কখনো কোনো প্রশাসক নিয়োগ করবেন না। অথচ আপনি প্রত্যেকটা জেলাতে দেখেন, প্রত্যেকটা সিটি কর্পোরেশন দেখেন ওনারা প্রশাসক নিয়োগ করেছেন, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন। তারপরে ওনারা কখনো দেখেন, ওনারা বারবার বলেছেন ওনারা এই সচিবালয় প্রতিষ্ঠার শক্তিশালী করবেন, সেই সচিবালয় আজকে ওনারা কবর রচনা করে দিলেন আজকে। তো তাহলে আপনি এই যদি নোট অফ ডিসেন্টে বাদ দেন, নোট অফ ডিসেন্টও তো আপনার এখানে ছিল না, কিন্তু এরপরও তো আপনি এটাকে বাতিল করে দিচ্ছেন, যেটা ওনাদের জন্য ভালো হবে। আপনি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে আপনি গুম যে অধ্যাদেশটা ওনারা বাতিল করলেন, এবং গুম অধ্যাদেশের যে খসড়াটা আপনি যদি ওনাদের খসড়াটা একটু দেখেন আপনি অবাক হয়ে যাবেন। ওনারা গুম সংক্ষেপে আমি সংক্ষেপে শেষ করছি। গুম সংস্কার এই অধ্যাদেশে ওনারা বলেছেন এটাকে ওনারা সুন্দরভাবে এটাকে উপস্থাপন করেন। ওনারা যে খসড়া করেছেন, আগে যে অধ্যাদেশটা ছিল সেই অধ্যাদেশটা সরাসরি মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করা যেত, মানবাধিকার কমিশনের কাছে আপনি অভিযোগ করবেন। আর ওনারা এখন করলেন না, আগের মতো থানায় গিয়ে আপনি অভিযোগ করবেন। তার মানে যারা নিজেরা গুম করবে এদেরকে অভিযোগ, এদের কাছে গিয়ে আমি তাদেরকে অভিযোগ করব। তারপর আপনারা দেখেন কমিশন নিজস্ব তদন্ত কর্মকর্তা নিয়োগ করতো এবং তদন্ত কাজ তারাই করবে, এটা ছিল আগের এর মধ্যে ছিল। কিন্তু ওনারা যে খসড়া করলেন সে খসড়া বললেন দেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ এটা তদন্ত করবেন। তার মানে হুবহুব দেশটাকে আপনি যে অন্তর্বর্তীকালীন সরকার যে 1.5 বছর ধরে যে সংস্কারে যে এইগুলো নিয়েছেন হুবহুব অ্যাজ ইট ইজ আপনি আবার আগের জায়গায় ফিরে চলে গেলেন। এবং ব্যাংকের বিষয়, ব্যাংকের অধ্যাদেশটা হুবহুব ওনারা পাশ করেন নাই, ওনারা একটা সংযুক্ত করে দিলেন, 17 ক সংযুক্ত করে দিলেন। মানে কেউ যদি ব্যাংক খেকু যা করছে 2.5 লক্ষ টাকা নিয়ে গিয়েছে, তারা যদি 5% টাকা দেয় তারা ব্যাংক ফেরত পাবে। তার মানে একটা দেশকে আবার আগের মতো যে 1.5 বছর যে যতগুলো গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়গুলো আসছে প্রত্যেকটা সংস্কার ওনারা আবার আগের মতো নিয়ে যাচ্ছে। আপনার কথা পরিষ্কার ডক্টর শান্তনু। আপনি চাইলে যেই ডক্টর শান্ত আপনি যেই চাইলে ব্যারিস্টার রাসেল যেই কথাগুলো বলছিলেন তার যুক্তি খনন করতে পারেন, কিন্তু 2 মিনিটের মধ্যে করতে হবে। একই প্রশ্ন আপনার কাছে, যে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে ফেরাতে নানান ইস্যু তৈরি করা হচ্ছে, যে অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন ধরনের দোষ চাপানোর জন্য এই হামের ইস্যুতে, হাম সংক্রান্ত জটিলতা, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত চুক্তি, নানান বিষয়তে এটার উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে অন্তর্বর্তী সরকারের উপরে দোষ চাপিয়ে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে ছোট করে দেখানোর চেষ্টা। আপনি কি বলবেন? এবং এটা 2 মিনিটে শেষ করতে হবে, আমরা একেবারে শেষ করতে চাই। এটা ঠিক যে এখন সরকারের বিরুদ্ধে, বর্তমান সরকার মাত্র 3 মাস হলো আসছে, তাদের বিরুদ্ধে যত সমালোচনা খামাখা করছে, এই প্রশাসক নিয়োগ নিয়ে যেই সমালোচনা একেবারেই বাতুলতা ছাড়া কিছু না। এটা এই সমালোচনা করছে, এদের মুখে আওয়ামী লীগের সেই 16 বছরের সমালোচনা তো শুনতে পাই না। ফলে সমালোচনাটা যেহেতু সরকারের বিরুদ্ধে তীর মারছে, সরকারের পক্ষ থেকে এদের সমালোচনা আসছে, ফলে নিজেরা সমালোচনা হচ্ছে। এটা তো বাস্তবতা। প্রশাসক নিয়োগ, আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রশাসক সব তো আওয়ামী লীগের নির্বাচিতরা, ভোট ডাকাতরা সব তো পালিয়ে গেছে, তো এটা খালি থাকবে চেয়ার? প্রশাসক নিয়োগ হলো, তো ইন্টারিম সরকারের সময় প্রশাসক কাদের নিয়োগ দিয়েছে? কিছু বিএনপির, কিছু এনসিপির, কিছু জামাতের, কিছু ওই সরকারের তাদের পছন্দের লোক তাদেরকে। এখন বিএনপি নির্বাচিত সরকার হয়ে ওনাকে আশা করেছিল ওই জামাতের প্রশাসককে রাখবে, ওই এনসিপির প্রশাসককে রাখবে, তাহলে নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের পলিসি যারা মেনটেন করবে তাদেরকে বসাবে, বরং কত দ্রুত নির্বাচন দিতে হবে সেই দাবিটা করেন। কিন্তু প্রশাসক নিয়োগ সমালোচনার এক বিন্দু কারণ নাই। কি করবে তাহলে? ওনাদের ওই জামাতি সমালোচক রাখবে, ওনাদের জামাতি ভিসিদের চিটাং রাজশাহীর মতো রাখবে, যেখানে দুর্নীতি করবে। বিরোধী দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য প্রেক্ষাপট তৈরি করছে। সংসদে আইন পাশ করে 2/3 মেজরিটি বলে আওয়ামী লীগের রাজনীতির অধিকার ফিরিয়ে দিতে পারে সরকার, কিন্তু তার আগে এর দেশে অস্থিরতা তৈরি করে এর প্রেক্ষাপট তৈরি করতে পারে বিরোধী দল, যেটা বিরোধী দল করার মতো ভূমিকা রাখছে। আর আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আব্দুল্লাহ তাহের নায়েবে আমির ছিলেন তখন, তিনি প্রকাশ্যে বক্তৃতায় বলেন নাই যে মুজিব ভাই আগে আসলে তারে, আবার আসলে তারে দিবেন, এবার আমারে দেন। আমাদেরকে শেষ করতে হবে, ধন্যবাদ। আমাদেরকে শেষ করতে হবে না, আমাদের একেবারে সময় নেই। বেশি আসলে আবার পরবর্তী অনুষ্ঠানে। এই ছিল আজকের শপথ। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।